হাজার বিরক্ত সত্ত্বেও গাছ থেকে এক থোকা ফুল ছিঁড়ে দিল আরশাদ। অরার উচ্চতা মোটামুটি ধরনের, তবুও তার হাত পৌঁছায় না গাছে। অথচ 6 ফুট উচ্চতার আরশাদের পক্ষে এ যেন কোনো ব্যাপারই না। ফুলগুলো সাবধানে ক্লিপ দিয়ে চুলের সঙ্গে আটকে দিল অরা। হাসি মুখে আরশাদকে বলল, একটা ছবি তুলে দিন তো। আরশাদ থমথমে গলায় বলল, উফ ওরা, দিন দিন বিরক্ত হয়ে যাচ্ছ তুমি। অরা আহত গলায় বলল, ঠিক আছে, তুলতে হবে না, আমার নিজের ফোন নেই নাকি? অরা হ্যান্ডব্যাগ থেকে তার ফোন বের করতে যাবে, তার আগেই আরশাদ পকেট থেকে নিজের ফোন বের করে বলল। আমি কি একবারও সে কথা বলেছি? আরশাদ বেশ অনেকগুলো ছবি তুলে দিল অরার। মেয়েটা তার সঙ্গে যেখানেই যায় সেখানেই ছবি তুলে দিতে বলে নিজের। পরে যে নিজ থেকে সেই ছবিগুলো চায় এমনটাও নয়। আরশাদও ফেলে দেয়নি একটা ছবিও, যত্ন করে রেখে দিয়েছে অরার সব ছবি নিজের মোবাইলে। ছবি তোলা শেষে আরশাদ সেগুলো অরাকে দেখাচ্ছে। ছবি দেখতে দেখতে অরা বলল, আপনাকে ছবি তুলতে বলার একটা কারণ আছে। কি কারণ? কারণ আপনি সুন্দর ছবি তোলেন। আরশাদ স্বাভাবিক ভঙ্গিতেই বলল। তোমার ছবি যে কেউ তুললেই সুন্দর হবে। অরা রীতিমতো থতমত খেয়ে বলল, এই কথার মানে কি? আরশাদ আবারও তাকে সুন্দর বলল। লজ্জায় তার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। অরাকে সহজ করার জন্য আরশাদ বলল, চলো ওই জায়গাটায় গিয়ে বসি। আঁকা বাঁকা রাস্তা বেয়ে বেয়ে দুজনে পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে। রাস্তাটা খুবই বিপজ্জনক, সামান্য অসাবধানতার কারণেও যে কেউ নিচে পড়ে যেতে পারে। ওরা সেজন্যই সাবধানে পা ফেলছে। বাড়তি সতর্কতার কারণ গতকাল এখানে বৃষ্টি হয়েছে, যদিও আজ মাথার উপরে কড়া রোদ, তবুও রাস্তার কিছু অংশ এখনো পিচ্ছিল হয়ে রয়েছে। ওরা সামনে হাঁটছে আর আরশাদ তার পিছু পিছু। দুজনেই মুখে কোনো কথা নেই। একবার এই রাস্তাটা পার করে যেতে পারলেই যেন বেঁচে যায় তারা। ওরা যে ভয়টা করছিল সেটাই সত্যি হলো। হাজার সাবধানতা সত্ত্বেও একটা পিচ্ছিল জায়গায় তার পা পড়ে গেল। পা পিছলে পড়ে যাবে ঠিক তখনই আরশাদ পেছন থেকে তার ডান হাতটা খপ করে ধরে ফেলল। আরশাদ উদ্বিগ্ন স্বরে বলল, সাবধান ওরা, এক্ষুনি তো পড়ে যেতে। নিজেকে সামলে ওরা সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, সরি, বুঝতেই পারিনি জায়গাটা এমন পিচ্ছিল। সাবধানে হাঁটো। ওরা নিজেকে সামলে নিল। আরশাদ তার হাতটা এখনো শক্ত করে ধরে রইল। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আগ পর্যন্ত তার রেহাই নেই। আরশাদের এই স্পর্শে বিচিত্র এক ভরসা খুঁজে পাচ্ছে ওরা। এই হাতটা ধরে এক জীবন কাটিয়ে দিতে যেন কোনো অসুবিধাই হবে না। এত ঝামেলা পোহানোর পর পাহাড়ের চূড়ায় পৌঁছানো সার্থক হলো। এখান থেকে পুরো গ্রামটা দেখা যায়। পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম, পাহাড়ের ফাঁকে ফাঁকে ছোট ছোট বাঁশের তৈরি ঘর। মারমা সম্প্রদায়ের বসবাস এ এলাকায়। এরা সকলেই পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত। পরিবারের সকলে মিলে কুটির শিল্পের বিভিন্ন জিনিস তৈরি করে। দেখা যাচ্ছে ওই ছোট্ট ঘরের উঠানে তারা সকলে বসে বাঁশ দিয়ে কি যেন তৈরি করছে। সূর্যের তীব্রতায় পুরো গ্রামটা যেন ঝলমল করছে। অসম্ভব সুন্দর একটি দৃশ্য। ওরা তাকালো আরশাদের দিকে। আরও একটা সুন্দর দৃশ্য যে তার জন্য অপেক্ষা করছিল কি জানতো। কফি রঙের শার্ট আর কালো জিন্সে আজ তাকে বেশ মানিয়েছে। চোখের উপরে খয়েরি রঙের সানগ্লাস, কতগুলো চুল এসে পড়েছে তার চোখের সামনে। এই দৃশ্য এক পলক দেখার জন্য যে কেউ হাজার বছর তপস্যা করতে পারে। অরার মনে সুপ্ত একটা ইচ্ছে জেগে উঠল। ইচ্ছে করছে আরশাদের চোখের সামনে পড়ে থাকা চুলগুলো আলতো স্পর্শে সরিয়ে দিতে, কিন্তু শেষমেশ সেই ইচ্ছাটা সে দমিয়েই রাখল। পাহাড়ের এই চূড়ায় বসার জন্য সুন্দর একটা জায়গা আছে। বেতের তৈরি একটা প্রশস্ত বেঞ্চ, তার ঠিক উপরেই একটা ছাতা। এই ব্যবস্থা সম্ভবত গ্রামবাসীদেরই করা। আরশাদ এবং অরা গিয়ে বসল সেখানে। কেটে গেল প্রশান্তিময় নীরবতার হাওয়া। ওরা হঠাৎ ঝলমলে ভঙ্গিতে বলল,
থ্যাংক ইউ। কেন? এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। আমি কখনো এত সুন্দর জায়গায় আসিনি। ইউ আর ওয়েলকাম। আপনাকে দেখে মনে হচ্ছে এর আগেও এসেছেন এখানে। এসেছি তো, তবে ঠিক এখানে না। এখান থেকে 5-6 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেখানে একবার এসেছিলাম। কবে? আরশাদ শুকনো গলায় বলল। ডিভোর্সের পর। অরার মনটাই খারাপ হয়ে গেল। এই সুন্দর মুহূর্তে এই প্রসঙ্গটা কেন এলো? না এলেই তো ভালো হতো। দোষটা তারই। কেন জিজ্ঞেস করতে গেল কবে এসেছে আরশাদ? আরশাদ আবারও গম্ভীর মুখে বলতে লাগলো, ওই সময়টা আমার খুবই অস্থিরতায় কেটেছিল। পত্র পত্রিকায় আমাকে নিয়ে একের পর এক মিথ্যা আর্টিকেল লেখা হচ্ছে। ইন্টারনেটে সবাই আজে বাজে কথা বলছে। পরিচিত স্বল্প পরিচিত সবাই অনবরত ফোন করে যাচ্ছে। এসব থেকে বাঁচতে এখানে এসেছিলাম। লাভ হয়নি, বরং অস্থিরতা আরও বেড়ে যায়। ওরা অনুতপ্ত স্বরে পড়ল। সরি, আমার এই প্রসঙ্গটা তোলা উচিত হয়নি। আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল। তুমি কোথায় প্রসঙ্গটা তুললে? আমিই তো তুললাম। সানগ্লাসটা খুলে আরশাদ তাকালো আকাশের দিকে। সূর্যের কিরণ সরাসরি এসে পড়েছে মুখের উপরে, তবুও চোখ মুখ বিকৃত করছে না সে। ওরা এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তবে বেশিক্ষণ পারল না। বেশিক্ষণ আরশাদের দিকে তাকিয়ে থাকলে তার চোখে জল চলে আসে। যে মানুষটার মনে সামান্যতম জায়গা পাওয়ার জন্য হাজার মেয়ে ছটফট করে, তার মনও কেউ ভেঙেছিল। কি করে সম্ভব? আরশাদ নীরবতা ভঙ্গ করে শান্ত স্বরে বলল। তোমাকেও থ্যাঙ্কস। ওরা অবাক হয়ে বলল। আমাকে কেন? উত্তরটা অনেক বড়, শুনবে? আপনি বললে অবশ্যই শুনবো। আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল। ডিভোর্সের পর থেকে আমার জীবনটা এলোমেলো হয়ে যায়। ঠিক ডিভোর্সের পর না, যেদিন জানতে পারলাম আমি যাকে ভালোবেসেছি সে আরেকজনের সাথে। কথাটা শেষ করতে যেও শেষ করতে পারল না আরশাদ। আবারও বলতে শুরু করলো। সেদিন থেকে প্রতিদিন সকালে উঠে আমার কি মনে হতো জানো? ওরা মায়া মাখা কণ্ঠে বলল। কি? আরশাদ ব্যথিত কণ্ঠে বলল। মনে হতো আমার ভালোবাসা কি কোনো খুঁত ছিল? আমি তো মনের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম তাকে, তাহলে কেন আমার সঙ্গে এমন হলো? ওরা আতকে উঠে বলল। আপনার তো কোনো দোষ ছিল না। আমি জানি, তখন বুঝতে পারতাম না। ডিভোর্সের পর 3 বছর জীবনটা একই জায়গায় আটকে ছিল। কাজ করেছি প্রচুর, কিন্তু নিজের জীবনটাকে উপভোগ করার ক্ষমতা হারিয়ে ফেলি। তুমি নতুন করে আমার জীবনকে উপভোগ করা শিখিয়েছো। ওরা আশ্চর্যের চূড়ান্ত শিখরে পৌঁছে বলল। আমি? তুমি। এই কয়েক মাসে আমি তোমার উপর অনেকটাই নির্ভর হয়ে গেছি। আমার মনে জমে থাকা কথাগুলো তোমার সাথে শেয়ার করে যতটা আরাম পাই, অন্য কারো সঙ্গে শেয়ার করলে তা পাবো না। থ্যাংক ইউ অ্যাগেইন। কৃতজ্ঞতায় ওরার চোখে জল চলে আসার উপক্রম হলো। আরশাদের কারণে ওরা নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে শিখেছে। একটা সময়ে তার মনে হয় সে এই পৃথিবীতে এক গুরুত্বহীন জীব, তবে তার জীবনে আরশাদের উপস্থিতি যেন সবটা বদলে দিয়েছে। ওরা হঠাৎ কি যেন মনে করে বলল। আপনাকে একটা কথা বলি। আরশাদ থমথমে গলায় বলল। না, চুপ করে বসে থাকো। হ্যাঁ, শুনুন না। শোনাবেই যখন, তখন অনুমতি নেওয়ার কি দরকার? ওরা খিলখিল করে হেসে বলল। কথাটা বলি। বলো। ঠোঁট থেকে হাসিটা মুছে ফেলে ওরা আদ্র গলায় বলল। ওই ঘটনার জন্য কখনো নিজেকে দায়ী ভাববেন না আপনি। আপনার ভালোবাসায় কোনো খুঁত ছিল, শুধু ভাগ্যের বশে নিখুঁত ভালোবাসা পাননি আপনি। আরশাদ হালকা গলায় বলল। তাতে কি সুযোগ তার ফুরিয়ে যায়নি? কথাটার আগামাতা বুঝতে না পেরে ওরা বলল। কিছু না, চলো ফিরে যাই। মেঘ করে আসছে, বৃষ্টি নামলে পাহাড়ি রাস্তা দিয়ে ফিরতে অসুবিধা হবে। ওরা অবাক হয়ে লক্ষ্য করল আসলেই আকাশে মেঘ জমতে শুরু করেছে। একটু আগে না সূর্য ঝলমল করছিল। প্রকৃতি বড়ই অদ্ভুত, কখন যে কি করে নিজেকে বদলে ফেলতে পারে। আরশাদ এবং ওরা ফিরে যাচ্ছে তাদের কটেজে। এই ছোট্ট পাহাড়ি গ্রামে কেউ তেমন একটা বেড়াতে আসে না।
কোনো প্রকার হোটেলও নেই। তাই অনলাইনে বহু খোঁজাখুঁজির পর আরশাদ এই কটেজটা পেয়েছে। পুরো কটেজটাই বাঁশের তৈরি, উপরে টিনের ছাদ। তার আজ সকালে রাঙ্গামাটিতে এসে পৌঁছেছে। এসে খানিক ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে ঘুরতে। ফেরার পথে ওরা হাঁটতে হাঁটতে বলল, আজ বৃষ্টি নামলে আমি কটেজের সামনে জায়গাটায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজবো। আরশাদ প্রশংসার ভঙ্গিতে বলল। তোমার সাহস আছে বলতে হবে। কেন? আরশাদ রহস্যের হাসি হেসে বলল, একবার বৃষ্টিতে ভিজে এত বড় কাণ্ড ঘটালে আবারও ভিজতে চাইছো? সঙ্গে সঙ্গে অরার মনে পড়ল শেষবার বৃষ্টিতে ভিজতে কি কাণ্ডই ঘটিয়েছিল সে। বৃষ্টিতে ভিজেছিল বলেই তো অমন গা কাঁপিয়ে জ্বর এসেছিল, আর ওরা জ্বরে অজ্ঞান হয়ে পড়েছিল বলেই এই বিয়ে। ওরা ভীত গলায় বলল। তাই তো, না থাক তাহলে। আরশাদ ক্ষীণ হাসি হেসে বলল, চাইলে ভিজতে পারো, এখানে তো আর সিসিটিভি ক্যামেরা নেই। আবার যদি জ্বর আসে? তাও ঠিক, ঘুরতে এসে জ্বরে পড়ে থাকার কোনো মানে হয় না। বৃষ্টি নামলো সন্ধ্যার পর, ঝমঝমিয়ে বৃষ্টি। কটেজে টিনের চালে শোনা যাচ্ছে বৃষ্টির শব্দ। এই কটেজ এক চিলতে বারান্দায়ও আছে। সেখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে ওরা। বৃষ্টির পানি মাথায় পড়ে জ্বর আসার বাতিক না থাকলে ওরা কখন নেমে পড়তো ভিজতে। তবে আজ সে কিছুতেই ভিজবে না। ঘুরতে সে কেউ জ্বরে পড়ে থাকে নাকি? রাঙ্গামাটিতে তারা থাকবে 3 দিন। একদিন তো আজই চলে গেল, বাকি 2 দিন কিছুতেই নষ্ট হতে দেবে না ওরা। রাতে ঘুমাতে যাওয়ার সময় বাঁধলো বড়সড় বিপত্তি। একটা মাত্র শোবার ঘর, বারান্দা, বাথরুম আর ওঠা নিয়ে এই কটেজ। শোবার ঘরও একটাই বিছানা। এতকাল দুজনে থেকেছে আলাদা আলাদা ঘরে, আজ নাকি থাকতে হবে একই ঘরে। ভয়ে উদ্যোগে ওরার গা শীতল হাওয়া বয়ে যাচ্ছে। আরশাদ আগে গিয়ে শুয়ে পড়েছে বিছানায়। ওরা অনিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে। এই ঘরে একটা সোফা আছে, সেখানে গিয়ে শুয়ে পড়লে কেমন হয়? আরশাদ হঠাৎ বলল। কি ব্যাপার, ওরা দাঁড়িয়ে আছো কেন? ওরা অনিশ্চিত গলেই বলল। আমি কোথায় ঘুমাবো? আরশাদ মজার ছলে বলল। উঠানে ঘুমাতে চাচ্ছ? না। আরশাদ অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল। এত ড্রামা করার কিছু নাই, এখানে এসে শুয়ে পড়ো। ওরা ইতস্তত করে বলল। এখানে? কিন্তু এত ইতস্তত করার কি আছে ওরা? তুমি তো একটা প্র্যাকটিক্যাল মেয়ে, এখানে ঘুমানো ছাড়া আর কোনো উপায় আছে? এই কটেজে তো আর অন্য কোনো ঘর নেই। আপনার কোনো অসুবিধা হবে না? আমার অসুবিধা হলে আমি নিজেই তোমাকে এখানে ঘুমাতে বলতাম। ভয়ে লজ্জায় চুপসে ওরা এসে শুয়ে পড়ল আরশাদের পাশে। নির্ঘাত আজ রাতে তার ঘুম হবে না। তার ঠিক পাশেই শুয়ে আছে আরশাদ, যে মানুষটাকে ঘিরে তার এত শত অনুভূতিরা খেলে বেড়ায়। ওর গা থেকে মিষ্টি একটা সুগন্ধ আসছে। সুগন্ধ আবেশে একটু একটু করে ডুবে যাচ্ছে আরশাদ। ঘুমে চোখ জোড়া জড়িয়ে আসছে তার। আরশাদ প্রায় ঘুমিয়েই পড়েছিল। আচমকা তার ঘুম ভেঙে গেল ওরার কারণে। 2 মিনিট পর পর এপাশ ওপাশ করছে মেয়েটা। আরশাদ ক্ষীণ বিরক্তি নিয়ে বলল। উফ ওরা, তুমি কি সারা রাত এমন নড়াচড়া করেই কাটাবে? এটা আমার অভ্যাস। আমার ঘুম না এলে আমি এপাশ ওপাশ করি। এমন নড়াচড়া করলে তো মুশকিল। মাত্র কয়েকটা রাতেরই তো ব্যাপার, সহ্য করে নিন না। আরশাদ বিড়বিড় করে বলল। মাত্র কয়েকটা রাতের ব্যাপার হলে তো হয়েই যেত। কি? কিছু না, ঘুমাও। পরের দিন সকাল 6:30। পাখির কলরবে ঘুম ভেঙে গেল অরার। ঘুম ভাঙতেই ঠোঁটে ফুটে উঠল হাসির রেখা। বহুকাল পর আজ এভাবে ঘুম ভাঙল তার। ছোটবেলার প্রতিটি সকাল তার পাখির কিচিমিচির শব্দের মাঝে শুরু হতো। শহরের যান্ত্রিকতার মাঝে তো আর সেই উপায় নেই। আড়মোড়া ভেঙে উঠে বসতেই অরার খেয়াল হলো গত রাতে সে কার পাশে শুয়েছিল। তড়িৎ গতিতে পাশে তাকাতে ওরা লক্ষ্য করলো আরশাদ ওপাশ ফিরে ঘুমিয়ে আছে। সামান্য পাখিটাকে আরশাদের গাঢ় ঘুম ভাঙার কথা নয়। ওরা উঠে গিয়ে হিটারে গরম পানি বসিয়ে দিল। এই কটেজে তেমন কোনো সুবিধা না থাকলেও এই হিটারটা আছে। পানি গরম হতে হতে ওরা হাত মুখ ধুয়ে এলো। নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে এসে বসলো উঠানে। স্নিগ্ধ একটা সকাল, অদ্ভুত একটা গন্ধ ছেয়ে আছে চারপাশটা। বৃষ্টির পর মাটির সোদা গন্ধ। এই গন্ধটা তো ঢাকাতেও পাওয়া যায়, তবে পাহাড়ি এলাকার মাটিতে যেন অন্যরকম একটা ব্যাপার আছে।
ওরা কফি খাওয়ার মাঝে টের পেল আরশাদ ঘুম থেকে উঠে কার সঙ্গে যেন ফোনে জরুরি কথা বলে আবারও ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে না, বিছানায় পড়ে আছে। একবার ঘুম ভেঙে গেলে আরশাদ তো আবার ঘুমিয়ে পড়ার মতো মানুষ নয়। আজ তার কি হলো? ওরা ঘরে ঢুকতে ঢুকতে বলল। আপনি ঠিক আছেন? আরশাদ অস্পষ্ট গলায় বলল। হুম। তাহলে উঠছেন না কেন? আরশাদ ঘুম যাওয়ানো কণ্ঠে বলল। মাথা ব্যথা করছে। ওরা উদ্বিগ্ন ভঙ্গিতে বিছানায় আরশাদের পাশে বসতে বসতে বলল। মাইগ্রেন উঠেছে? হ্যাঁ। ওরা আতকে উঠে বলল। সে কি আমার বলবেন না? ওরা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগ থেকে আরশাদের ওষুধগুলো বের করলো। ভাগ্যিস মনে করে এগুলো নিয়ে এসেছিল সে। ওরা ব্যস্ত ভঙ্গিমায় বলল। নিন, ওষুধগুলো খেয়ে নিন তো। আরশাদ উঠে বসতে বসতে বলল। ওষুধের কথা মনে ছিল তোমার? ওরা পানির গ্লাস আরশাদের দিকে এগিয়ে দিতে দিতে বলল। আপনার মাইগ্রেন তো আর বলে কয়ে আসে না, হুট করে চলে আসে। থ্যাংক ইউ। ওরা সামান্য ভুরু কুচকে বলল। ছোট ছোট বিষয়ে থ্যাঙ্কস বলতে হবে না, আমার দায়িত্ব এটা। আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল। মোটেই না। ম্যানেজার হিসেবে তোমার দায়িত্ব আমার কাজগুলোকে গুছিয়ে রাখা। দুদিন পর যখন আমার প্রোডাকশন হাউস সামলাবে, তখন তোমার দায়িত্ব হবে ভিন্ন কিছু। মনে করে আমার ওষুধ নিয়ে আসা তোমার দায়িত্বের মধ্যে পড়ে না। ওরা তার মায়া মাখা কণ্ঠে বলল। আপনার যদি চিন্তা হয়, নিজে তো মনে করে ওষুধটা আনবেন না। তোমার চিন্তা হয় কেন? উফ, আমার তীব্র মাথা ব্যথা নিয়ে কেউ এত কথা বলে? আপনি চুপ করে থাকুন তো। আরশাদ আবারও শুয়ে পড়তে পড়তে বলল। ওরা? আরশাদ ওরার চোখের দিকে তাকিয়ে কোমল স্বরে বলল। আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? ওরার বুকটা ধক করে উঠল। আরশাদের এই নিঃসংকোচ আবেদন না করার সাধ্য তার নেই। ওরা তার কম্পিত হাতটা রাখলো আরশাদের কবলে। আরশাদ চোখ দুটো বুজে ফেল। তার ভাবভঙ্গি এমন যেন এতটা আরাম সে এ জীবনে পায়নি। আরশাদের মাথা ব্যথা পুরোপুরি সেরে গেল দুপুরের দিকে। অসুস্থতার সময়ে ওষুধের থেকেও কার্যকরী ওষুধ একটা ভরসার মানুষ। ওরাকে পাশে পেয়েছে বলেই হয়তো আরশাদ এত দ্রুত সেরে উঠল। এমনিতেই তার মাথা ব্যথা তো সারাদিনও সারে না। কটেজ থেকে স্বল্প দূরত্বে একটা গ্রামীণ রেস্টুরেন্ট আছে। আরশাদ আর ওরা সেখানে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিল। সে সকাল থেকে কিছুই খায়নি ওরা। ক্ষুধায় তার মাথা কাজ করাও প্রায় বন্ধ করে দিয়েছিল। আরশাদও গ্রামীণ রেস্টুরেন্টে বসে আছে। এই দৃশ্যটা দেখার মতো। ঢাকায় তো নামি দামি রেস্টুরেন্টও বেচারা বসতে পারে না। মুহূর্তে তাকে দেখতে জড়ো হয় একরাশ মানুষ। খাওয়া দাওয়া শেষে তারা নদীর পাড় থেকে একটা খেয়া নৌকা ভাড়া করলো। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী। নদীর নাম কাঁচালং। এটা নাকি কর্ণফুলী নদীর উপনদী। নদীর জলে কচুরিপানা ভেসে বেড়াচ্ছে। দূরে আরও একটা নৌকা দেখা যাচ্ছে। আশেপাশে তারা ছাড়া আর কেউ নেই। নৌকার পাটাতনে পাশাপাশি বসে রয়েছে আরশাদ এবং ওরা। দুজনের মুখে কোনো কথা নেই। নীরবতার উপভোগ করে যাচ্ছে তার প্রকৃতিকে। ওরা? তোমার জীবনে কেউ আছে? আরশাদের এমন প্রশ্নে থতমত খেয়ে গেল ওরা। সে হঠাৎ এমন প্রশ্ন করেছে কেন? উত্তরটা ওরা জানা। তার জীবনে কেউ নেই। জানা উত্তর দিতে এতটা গা কাঁপছে কেন তার? ওরা শুকনো ঢোক গিলে বলল। হঠাৎ এমন প্রশ্ন? আরশাদ হেয়ালির স্বরে বলল। কেন করতে পারি না? পারেন। তাহলে উত্তর দাও। কিছুটা চুপ করে থেকে ওরা বলল। না, নেই। আরশাদ আবারও আগ্রহ নিয়ে বলল। ওকে ভালো লাগে না? ওরার গা দিয়ে শীতল হাওয়া বয়ে গেল। যাকে তার ভালো লাগে সে প্রশ্ন করছে কাউকে ভালো লাগে কিনা। ওরা তো ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে আরশাদকে। অসম্ভব সাহস করে কি এই কথাটা বলে দেবে আরশাদকে? না, এতটা সাহস তা নেই। ওরা বলল। লাগলে কি করবেন? এনে দেবেন তাকে? আরশাদ হালকা গলায় বলল। দিতেও পারি। একজনকে ভালো লাগে। সেই একজনটা কি? সেটা তো বলা যাবে না, টপ সিক্রেট। ঠিক আছে, বলতে হবে না। সব সিক্রেট কিন্তু মুখে বলতে হয় না, বোঝা যায়। গা কাটা দিয়ে এলো অরার। আরশাদ কি বলতে চাইছে? সে জানে অরার ভালো লাগার মানুষটা কি, কিন্তু তা কি করে সম্ভব? ওরা তো এই পৃথিবীর কাউকে বলেনি কথাটা। আরশাদ কি বুঝে বসে আছে কে জানে।
অরার হৃদস্পন্দন যেন ক্রমেই বেড়ে যাচ্ছে। পরের দিনটা তাদের কাটলো ঘোরাঘুরির মাঝে। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় হাঁটাহাঁটি আর দুজনের অফুরন্ত কথোপকথন। অরার ইচ্ছে করছে সময়টাকে ফ্রেমে বন্দি করে রাখতে। তারা যদি আর কোনোদিন ফিরে না যেত, সারাটা জীবন পার করে দিত নির্ভীতে প্রকৃতির মাঝে।